বামেদের একাংশের অভিযোগ যে জোটের আলোচনা অসম্পূর্ণ রেখে নওশাদ সিদ্দিকী তাঁর দল আইএসএফের ঘোষিত ৩৩টা কেন্দ্রের মধ্যে ২৩টা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এবং এমন কয়েকটি কেন্দ্রে তারা প্রার্থী ঘোষণা করেছেন যেখানে ইতিমধ্যেই বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে, বামফ্রন্টের সেখানে প্রার্থী আছে, তাদের প্রচার শুরু হয়ে গেছে। এখন কেন এমন নওশাদ সিদ্দিকী করলেন? এত তড়িঘড়ি প্রার্থী তালিকা কেন দিলেন জোটের আলোচনা অসম্পূর্ণ রেখে? সেই কারণটা নওশাদ সিদ্দিকীর মুখ থেকেই আমি শোনাব। এবং এই গতকাল যে 23টা আসনের প্রার্থী তারা ঘোষণা করেছেন তার মধ্যে দুজন আছেন যারা তৃণমূল থেকে সদ্য আইএসএফে যুক্ত হয়ে তারা নিজেদের প্রার্থীপদ পেয়েছেন। একজন তো আরাবুল ইসলাম, আপনারা জানেন, এর আগেই ক্যানিং পূর্ব থেকে হয়েছেন। আর একজনকে, সেটাও আমি বলবো এই ভিডিওতে। পাশাপাশি এই ভিডিওতে আরও যেটা আমি বলবো সেটা হচ্ছে বামফ্রন্টের মধ্যেকার যে শরিক দলগুলো তাদের মধ্যে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে সিপিএমের সম্পর্ক প্রতিদিন অবনতি হচ্ছে। এবং গতকালই কলকাতার মিন্টো পার্কের ভগৎ সিংয়ের একটি অনুষ্ঠানে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ফরওয়ার্ড ব্লক সম্পর্কে যে তির্যক মন্তব্য করেছেন তার পাল্টা ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক কি বলেছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন, সেটাও এই ভিডিওতে শোনাব। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা শুনবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে আপনারা অন্য মানুষদের দেখার জন্য শেয়ার করে দেবেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে পাশে থাকবেন। গতকাল আইএসএফের 23টা প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। তার মধ্যে পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, মুরারই ইত্যাদি কেন্দ্রগুলোতে আইএসএফ প্রার্থী দিয়েছে, যেখানে বামফ্রন্টের শরিক দল সিপিআইয়ের মতন দলও রয়েছে যাদের প্রার্থী দেওয়া আছে। এমনকি মধ্যমগ্রামের নাম বামেদের একটি অংশ বলছে যে মধ্যমগ্রাম বিধানসভা এখনও আলোচনা অমীমাংসিত, তবু সেখানেও আইএসএফ প্রার্থী দিয়ে দিয়েছে। এখন এই সব কেন্দ্রগুলোতে যেমন মধ্যমগ্রামে ফরওয়ার্ড ব্লক লড়ে, নন্দীগ্রামে সিপিআইয়ের, এরকম বামফ্রন্টের শরিক দলগুলোর কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়ে দিয়েছে। এবং প্রার্থী দেওয়ার পরে গতকালই নওশাদ সিদ্দিকী তাঁর প্রচারে নেমে পড়েছেন। পাশাপাশি আইএসএফের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি, তিনি এবারে আমডাঙ্গা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনিও কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়ে পড়েছিলেন। আমি কি বিপুল জনসমাগম হয়েছে, জনগণের ঢল নেমেছে তাদের এই প্রচারগুলোতে, যেটা আমি এ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের প্রচারের এত লোক আমি দেখিনি। আমি আপনাদের আগে সেই দুটো দেখিয়ে নিই। প্রথমে নওশাদ সিদ্দিকী, তারপরে বিশ্বজিৎ মাইতির যে প্রচার সভা, সেটা অল্প অল্প আমি একটু দেখিয়ে নিয়ে তারপরে আমি অন্য বিষয়গুলো নিয়ে আসছি। দেখলেন নওশাদ সিদ্দিকী এবং বিশ্বজিৎ মাইতি এরা কি পরিমাণ মানুষ নিয়ে গতকাল নেমে গিয়েছিলেন। এমনটা নয় যে গতকাল যে প্রচার হবে সেটা আইএসএফের পূর্ব ঘোষিত, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হঠাৎ ডাকা এই প্রচার মিছিলের ডাকে সাড়া দিয়ে একটা জনসমুদ্র, এক একটা করে জনসমুদ্র হয়ে গেছে। আমডাঙ্গায় বিশ্বজিৎ মাইতির সঙ্গে, ভাঙড়ে নওশাদের সঙ্গে। এখন ওই যে বললাম যে দুজন তৃণমূল থেকে সদ্য এসে আইএসএফে জয়েন করে তারা প্রার্থী হয়েছেন। একজন তো বললাম ওই আপনার ক্যানিং পূর্ব থেকে আরাবুল ইসলাম, আর একজন হচ্ছেন দেগঙ্গা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন মিন্টু সাহাজি, যিনি তৃণমূলের নেতা। বিগত দিনেও দেগঙ্গা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন এবং যিনি বর্তমানে তৃণমূলের উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য, প্রভাবশালী নেতা। তো এখন নওশাদ সিদ্দিকী এই যে তড়িঘড়ি কেন তাকে প্রচারে নামতে হলো, কেন প্রার্থী তালিকা 23 জনের ঘোষণা করতে হলো, এবং বুধবার দিন অবধি সময় দিয়েছেন বামফ্রন্টকে ভাবার জন্য, ফয়সলা করার জন্য।
সেইটা একবার নওশাদের মুখ থেকে তার যুক্তিটা এবার একটু শুনে নিন, তারপরে আসছি সেলিম সাহেব এবং নরেন চট্টোপাধ্যায়ের ওই তির্যক বক্তব্য, পাল্টা বক্তব্যের ব্যাপারে। আগে শুনে নিন নওশাদ সিদ্দিকী ঠিক কী যুক্তি দিয়েছেন। আমরা বৃহত্তর স্বার্থে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার জন্য এখনো পর্যন্ত আমরা মধ্যখানে একটা দিনের জন্য রাখছি। আগামীকাল নয়, আমরা আগামী পরশু দিন আমাদের সেকেন্ড পর্যায়ের আমরা প্রার্থীর লিস্ট ঘোষণা করব। নিশ্চিতভাবে আমরা আমাদের দিক থেকে যাতে এই স্মুথলি এটা হয়, কারণ দীর্ঘ প্রায় 7 মাস ধরে কোনো ধরনের ইগো না রেখে একাধিকবার আমি এবং আমাদের রাজ্য নেতৃত্বরা লেফট ফ্রন্টের অফিসে গিয়ে সেখানে সিনিয়র মোস্ট লিডারদের সাথে বসে এটাকে একটা সুন্দর সেট দিতে চেয়েছি। শেষ পর্যায়ে এসে কোনো রকমভাবে না এটা বাঘাত ঘটে, সেই জন্য আমরা মধ্যখানে একটা দিনও রাখছি। আশা করব বামেদের কাছে শুরু থেকে আমরা যে ডিমান্ড রেখে এসেছি যে উত্তর 24 পরগনার ক্ষেত্রে বিগত নির্বাচনে যে 7টি সিট আমরা দিয়েছিলাম, এবারেও সেই 7টি সিট দেব, এবং একটি সিট যেটা হচ্ছে বাদুড়িয়া, বিগত নির্বাচনে বিধানসভা নির্বাচনে সেই সিটটি আমরা ক্লেম করলেও সেখানে কংগ্রেসের পক্ষ থেকে আব্দুল সত্তার সাহেব দাঁড়াবেন বলে আমাদের কাছে স্পেশাল রিকোয়েস্ট করেছিলেন। তার অন্যতম হচ্ছে মাস্টার সাহেব আমাদের শামসুল আলী মল্লিক সাহেবের মাধ্যমে আমাদের কাছে স্পেশাল রিকোয়েস্ট করার জন্য আমরা আব্দুল সত্তার সাহেবের সম্মানার্থে ওই সিটটা ছেড়েছিলাম। কিন্তু এই বছর আমরা ওই সিটটা নিয়ে 8টি সিট উত্তর 24 পরগনা আমরা কোনোভাবেই পরিবর্তন করতে পারবো না, এই মর্মে আমরা জানিয়েছিলাম। তার আগে অনেক সিটের কথা আমরা বলেছিলাম, স্বরূপনগর, রাজারহাট থেকে শুরু করে বাগদা, বনগাঁ, হাবড়ার মতো সিট, আরো অনেক কটা সিট আছে, আপনার সন্দেশখালী, তার অল্টারনেটিভ মিনাখাটাত আমরা গিয়েছি, হিঙ্গলগঞ্জ, বসিরহাট দক্ষিণ। কিন্তু আমরা বৃহত্তর স্বার্থের জন্য সবটাই মিনিমাইজ করে বিগত বিধানসভা নির্বাচনে যে 7টি নিয়েছিলাম সেই 7টির মধ্যে একটা শুধু অল্টারনেটিভ হয়েছে, সেটা হচ্ছে মিনাখা, সন্দেশখালীর বদলে। বাকি যে সিটগুলো আছে একটি মাত্র এক্সট্রা নিচ্ছি, যেখানে বিগত নির্বাচনে কংগ্রেস প্রায় 100টি সিট নিয়েছিল, তার মধ্যে থেকে কিন্তু আমরা সেই অর্থে আমরা ক্লেম করছি না। আমরা চাই আমাদের ক্ষুদ্র পরিসর হলেও আমরা লড়াইটা যেন যেখানে আমাদের শক্তি আছে ব্যাপকভাবে দিয়ে বিজেপি তৃণমূলকে পরাস্ত করি, আর যেখানে বামেদের শক্তি বেশি সে জায়গাগুলোতে আমরা তাদেরকে সহযোগিতা করে তারা বিজেপি তৃণমূলকে পরাস্ত করুক, এই মর্মে আমরা বিগত 7 মাস ধরে লাগাতার আমাদের প্রচেষ্টা চালিয়ে আমরা এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি। নওশাদ সিদ্দিকী যুক্তি শুনলেন যে 7 মাস ধরে তারা আলোচনা করেছেন, ফয়সলা হয়নি, এখন তারা দেরি করতে পারছেন না, এবং কর্মীদের একটা চাপ আছে, খুব স্বাভাবিক। বামফ্রন্টের মধ্যেও আছে, অনেকে দেয়াল চুনকাম করে রেখে দিয়েছেন, এখনও প্রার্থীর নাম লিখতে পারছেন না। তারা জানেনই না যে ওই আসনটা বামফ্রন্ট পাচ্ছে, বামফ্রন্টে কোনো শরিক নাকি আইএসএফ, কেউ কিছু জানেন না। তো যাই হোক, নওশাদের বক্তব্য শুনলেন। আমি জানি না যে জোটটা শেষ পর্যন্ত কি পর্যায়ে যাবে। আপনারা শুনেছেন যে ফরওয়ার্ড ব্লক সিপিআইএমের ঘোষিত কুচবিহার উত্তরের যিনি প্রার্থী, এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রণয় কার্জির বিরুদ্ধে ইতিমধ্যেই ফরওয়ার্ড ব্লক প্রার্থী ঘোষণা করে দিয়েছে। ঠিক পাশাপাশি আমার কাছে আরও খবর আছে যে জলপাইগুড়ি সদর কেন্দ্রে সিপিএমের প্রার্থী ঘোষিত হয়ে গেছে। বামফ্রন্টের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বিমান বসু জলপাইগুড়ি সদরেরও প্রার্থীর নাম ঘোষণা করার পরেও আমার কাছে খবর আছে যে এই সপ্তাহের মধ্যে জলপাইগুড়িতেও ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ঘোষিত হবে। শুধু তাই নয়, আমার কাছে আরও খবর আছে যে মধ্যমগ্রাম কেন্দ্রে আইএসএফের যে প্রার্থী, সেই প্রার্থীর বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লকও প্রার্থী দেবে, এবং দিগঙ্গা কেন্দ্রে আইএসএফের প্রার্থীর বিরুদ্ধেও ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেবে। দিগঙ্গা কেন্দ্রটা কিন্তু বামফ্রন্টগতভাবে সাংবাদিক সম্মেলন করে আইএসএফের নামই ঘোষিত হয়েছিল। এখন এই জায়গায় দাঁড়িয়ে আইএসএফের সঙ্গে যেমন বামেদের একটা আসন নিয়ে এখনও সমস্যা রয়ে গেল, পাশাপাশি বামফ্রন্টের অন্দরে
সিপিআইএমের যিনি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি ফরওয়ার্ড ব্লক সম্পর্কে গতকাল একটি অনুষ্ঠানে সাংবাদিকের সামনে কি বলেছেন আগে সেটা শুনুন, এবং তারপরে শুনবেন নরেন চ্যাটার্জি তার প্রত্যুত্তরে কি বলেছেন। আগে শুনে নিন, তারপর আমি শেষ দুটো লাইন কথা বলব। ব্লকের তরফ থেকে 4 জন প্রার্থী দেওয়া হয়েছে, আপনাদের উপরে কোথাও চাপ সৃষ্টি তৈরি করার চেষ্টা করছে আপনার জোর? তো আমাকে দেখে মনে হচ্ছে চাপে আছি, আর ফরওয়ার্ড ব্লক নামেই তো ফরওয়ার্ড, তো তারা একটু এগিয়ে যায়, তারপর আমাদের আবার বামফ্রন্টের মিটিং করে ব্যালেন্স করে দিতে হয়। টেলিফোন লাইনে ফরওয়ার্ড ব্লককে নিশানা করে মোহাম্মদ সলিম বলেছেন যে ফরওয়ার্ড ব্লক নামেই ফরওয়ার্ড, তার মানে একটু তো এগিয়ে থাকবেই, ফ্রন্টের বৈঠকে সব ব্যালেন্স করে নিতে হয়। কি বলবেন তার মন্তব্য নিয়ে? কেউ যদি কোনো কথা বলে এখন নির্বাচনের সময়, তার সবের উত্তর দিতে নেই। সবাইকে, বামফ্রন্টে সবাই, ছোট বড় যারা যেখানে আমরা আছি, সবাইকে নিয়ে নির্বাচনে লড়তে হবে। মানুষ যদি দেখে আমাদের মধ্যে তফাৎ হচ্ছে বা কথাবার্তায় কোন রকম হচ্ছে, অসংলগ্ন কথাবার্তা হচ্ছে, তখন মানুষ অন্যভাবে ভাববে। আমি চাই না এটা হোক, আমি চাই নির্বাচনের ময়দানে নেমেছি। দেখুন, এই তো হচ্ছে অবস্থা। সত্যি কথা বলতে কি একেবারে পরিষ্কার, যত আলোচনাই হোক, যত রফাই হোক, অনেকে মনে করতে পারেন মিটে গেছে, কিন্তু আমি বলছি যে সিপিআইএম বামফ্রন্টের বড় দল হিসাবে তারা কিন্তু ঐকান্তিকভাবে চেষ্টা করেছে জোটটাকে রক্ষা করার। আরও জোটের মধ্যে আরও কিছু শক্তি বামফ্রন্টের বাইরে, যেমন সিপিআইএমএল, তাদের সঙ্গে 10টা আসনে রফা হয়ে গেছে। তারা ওই একইভাবে চেয়েছিল আইএসএফকে রাখতে, কিন্তু নানানভাবে আজকে জোটটাকে একটা ভেঙে দেওয়ার পরিকল্পনা হয়েছে বলেই অনেকে মনে করেন। অনেকে বলছেন যে এর পেছনে অন্য কোনো শক্তির হাত থাকতে পারে। আমি জানি না, সেটা আপনারা বলবেন। তবে এইটুকু আমি বলি যে কার্যত এইবারের যে নির্বাচন, সেই নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই। সেই লড়াইতে এই পরিস্থিতিটা অন্তত বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষ আশা করেননি, তারা আহত হচ্ছেন। এবং আজকে যে ফরওয়ার্ড ব্লক সিপিএমের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে, আইএসএফ ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে, তার পাল্টা আবার আইএসএফের প্রার্থীর জায়গায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিচ্ছে, এই যে সার্বিকভাবে চেহারাটা, এটা কিন্তু আমি মনে করি না যে নির্দিষ্ট করে শুধু ওই আসনগুলোতে প্রভাব পড়বে। এই জিনিস যদি চলতে থাকে তাহলে কিন্তু বামফ্রন্টের সমস্ত আসনগুলোতে এর প্রভাব কিন্তু অল্পবিস্তর পড়বেই। সুতরাং যে সম্ভাবনা একটা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাটা আদৌ কতটা সফলতা পাবে এ নিয়ে আমার অন্তত ব্যক্তিগতভাবে সন্দেহ রইল। আপনাদের মন্তব্য আমি কমেন্ট বক্সে আমি পেলে সমৃদ্ধ হব সেগুলো শুনে। আজকে এইটুকুই, আবার দেখা হবে আগামীকাল কোনো এপিসোডে। নমস্কার।